আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রোজার এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে কোনো সংশয় নাই বলে জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাত ছাড়া কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট করার আলোচনা চলছে বলেও জানান তিনি। অরণ্য গফুরের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে কথা বলতে নিজের বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করে জানিয়ে ঐকমত্য কমিশনে বিকল্প প্রস্তাব দেয়া হবে বলে জানান তিনি। পিআর ও গণপরিষদ দাবিকে জামায়াত এনসিপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিএনপির নেতা। রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামী নির্বাচনকেও বয়কট করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য সালাউদ্দিনের। বিএনপি বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে বলেও জানান তিনি। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন, তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কালচারাল ফ্যাসিস্টদের বিপক্ষে জাসাস আয়োজিত মানববন্ধনে বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার আশীর্বাদ ভুলতে পারেনি ফ্যাসিবাদের সেবক শিল্পীরা। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন। আপনাদের স্বৈর সরকার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে, কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। এ সময় শিল্পকলা সহ বিভিন্ন জায়গায় বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে সরকারকে 21 দিনের সময় বেঁধে দেয় জাসাস। ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের নিজের ব্যর্থতা পূরণ করুন। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। সরকারের সদিচ্ছা ও দলগুলোর ঐক্যমত্য থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিগত বছরগুলোতে গুমে জড়িত বাহিনীগুলোকে সংস্কার করে জাতির সেবায় আবার নিয়োজিত করতে হবে। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, দেশে গুম রোধে স্থায়ী গুম কমিশন গুমের আলামত রক্ষণাবেক্ষণ ও আলামত ধ্বংসের তদন্ত নিশ্চিত করতে হবে। পার্মানেন্ট গুম কমিশন, যেখানে রাষ্ট্রের সিকিউরিটি রেকর্ড ডিটেনশন ফ্যাসিলিটিস সেটার অ্যাক্সেস তাদের থাকবে। 2 হচ্ছে যে আলামতগুলো নষ্ট হয়ে গেছে বা সাপ্রেস করা হয়েছে সেগুলো যাতে উদ্ধার করার ব্যবস্থা করা হয়, এবং সংস্থাগুলোর যাতে রিফর্ম হয়, যাতে বাংলাদেশ আসলেই আর কখনো এই গুমের সংস্কৃতিতে ফিরে যেতে না হয়। নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না। আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে যাচ্ছি, সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখন সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। ঢাকা ও আশপাশের জেলার সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির বিষয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, 2, 3, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ 2, গাজীপুর সহ ঢাকা অঞ্চলের 28টি আসনে শুনানি হয়েছে। শুনানিতে অংশ নিয়ে গাজীপুরের একটি আসন বাড়ানোর পক্ষে বক্তব্য দিয়েছে গাজীপুরবাসী। তবে কামরাঙ্গীর চর ছাড়া ঢাকা 2 আসন নয় এবং দোহার নবাবগঞ্জ পুনর্বিন্যাসের বিরোধিতা করেছে প্রতিনিধিরা। এছাড়া নারায়ণগঞ্জ 5 আসনের পুরনো অবস্থায় নারায়ণগঞ্জবাসী এবং মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পূর্বের অবস্থায় ফেরত চেয়েছে এলাকাবাসী। শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গাজীপুরের যে দীর্ঘদিনের দাবি ছিল যে এত জনগোষ্ঠীর মধ্যে মাত্র 5টি আসন, সেখানে ওনারা যেভাবে পুনর্বিন্যাস করেছে এটি যথার্থ হয়েছে। বিশেষ করে নতুন একটি আসন হলে আশেপাশের অনেকগুলো আসনের এটা প্রভাব পড়বেই। ফেব্রুয়ারিতে যেন সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যেন দোহার নবাবগঞ্জবাসী ঢাকা 1 হিসাবে একটি আসনে যেন নির্বাচন আমরা সবাই শান্তিপূর্ণ ভোট দিতে পারি। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বুড়িগঙ্গার ওপরে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছিল। স্বৈরাচারী সরকার সেটা করেছিল। এখন এই স্বাধীন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা সম্মান জানিয়েছি।
প্রতারণা করলে আগামীতে রাজনৈতিক দলগুলোকে চরম মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে সেরডাপ মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক ভাবনা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত আলোচনায় তিনি এমন কথা বলেন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান আলোচকরা। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে তারা বিতাড়িত হয়েছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে। বিচার কাজের মধ্য দিয়ে সাবেক বিচারপতি ABM খায়রুল হক শেখ হাসিনার আদেশ পালন করতেন বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। আর অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি প্রসঙ্গে এসব কথা বলেন তারা। GM মাহমুদের রিপোর্ট। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। যে ব্যবস্থা 2011 সালে বাতিল করে আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা রিভিউ আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। এ প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে দেয়ার রায় আইনের দৃষ্টিতে কোনো বিচারই নয়। এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন আজিব ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোট করে, যদিও এটা কোনো জাজমেন্ট না, আমরা আজকে বলেছি। অ্যাডভোকেট শিশির মনির বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমেই কেবল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র মৃত, আর নির্বাচনের বেসিক স্তম্ভ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বলা হয়েছিল আরও পরবর্তী দুটি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে। GM মাহমুদ, RTV, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতির শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গতকাল হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। সংবিধানের 98 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই 25 জন ব্যক্তিকে শুধু 2 বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা সহ 14 জনের নামে চার্জশিট দাখিল করেছে পিপিআই। বিকেলে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান এ তথ্য জানান। 2024 সালের 21 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আব্দুল লতিফ। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে নিহতের বাবা। শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ 12 জনকে। মামলার তদন্ত শেষে এজহার নামীয় 12 জন সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক 2 কাউন্সিলর শাহজালাল এবং ওমর ফারুককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। ওই মামলায় আসামি করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান সহ
প্রায় 12 জনকে। মামলার তদন্ত শেষে এজাহার নামীয় 12 সহ অতিরিক্ত আরও 2 জন আসামি, এটা হচ্ছে সাবেক কমিশনার শাহজালাল এবং ওমর ফারুক, এই 14 জনের মধ্যে পিবিআই চার্জশিট দাখিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারের প্রথম দিন উৎসবের আমেজ বিরাজ করেছে। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, আর শিক্ষার্থী বান্ধব নেতাকেই বেছে নিতে প্রস্তুত ভোটাররা। প্রচারের সময় আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে রিটার্নিং অফিস। তারা জানিয়েছে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। রাকিব হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের সব বুথে স্বাধীন পর্যবেক্ষক ও সিসিটিভি ক্যামেরার স্থাপনের দাবি ছাত্র শিবিরের। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই। বিকেলের দিকে ভিসি চত্বরে স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদল। প্রতিশ্রুতি নয় পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ স্লোগান নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করে তারা। শহীদদের স্মৃতিকে স্মরণ করে ফুলের শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো প্যানেল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম সূচনা করেছি। সিনেট ভবনে প্রচারের সময় আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা রাখার কথা জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতিকে হতাশ করবে না, এই দৃঢ় আস্থা তোমাদের উপর আমাদের আছে। আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে প্রার্থীদের অভিযোগ প্রশ্নে কমিশনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ কেউ কেউ। কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে, দিস ইজ নট আওয়ার লায়াবিলিটি, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন লায়াবিলিটি। নানান প্রতিশ্রুতির মুখে ভোটারদের বক্তব্য লেজুর ভিত্তিক নয়, শিক্ষার্থীদের কণ্ঠ হবেন এমন নেতাকেই বেছে নেবেন তারা। এই 5 আগস্টের পরে আমাদের একটা প্রত্যাশা পূরণের একটা জায়গা হচ্ছে ডাকসু। আমি তাকেই ভোট দিব যার কাজ আমি আগে দেখেছি, আমাদের চাওয়াগুলো তারা পূরণ করতে পারে। ডাকসু নির্বাচনের প্রচার চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত ও ভোট হবে 9 সেপ্টেম্বর। শুরু থেকে শেষ পর্যন্ত যারা। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে সহসভাপতি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী লড়বেন। মোট জমা পড়া 276টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই 20টি আবেদন বাদ পড়েছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শুনানির জন্য মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 জন প্রার্থী আপিল করেন। জাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে বিকেল 4টায় রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহের মেয়াদ বাড়িয়ে 31 তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল থেকে 43 জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে। শিক্ষার্থীরা বলছে রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল, আজকে পর্যন্ত ছিল, কিন্তু আমরা ছাত্রদের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। 9 জঙ্গি সহ 700 জেল পলাতক আসামি এখনো ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সকালে কারা অধিদপ্তর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, 5 আগস্টের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে। তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনো বাকিরা ধরা পড়েনি। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে
এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। বেশি রাজস্ব আহরণ করতে না পারলে সামনে বিপদ আছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। 15% নয়, ব্যবসায়ীরা রাজি হলে সিঙ্গেল রেটে ভ্যাট নিতে চান তিনি। আর এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় এনবিআর 2 ভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোগান্তি কমবে বলে আশা করেন এনবিআর চেয়ারম্যান। যে এখন রাজস্ব ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগগুলো চলছে, এই কর ন্যায্যতার বিষয়গুলোকেও তারা ইতিবাচকভাবে নেবেন এবং গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নেবেন। আমাদের ভ্যাটের আইন কারণ কঠিন, এই কথাও সত্য। তো এটাকে কিভাবে সহজ করা যায়, সহজ করার জন্য যেটা ইজি হইতো, যেটা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভ্যাট ইন্ট্রোডিউস করলেন, যেটা সিঙ্গেল রেট, সিম্পল। আমার একটা কোম্পানি বা একটা বিজনেস, সে তার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিবে, তার টার্নওভারের উপর সে ভ্যাট দিবে। যারা সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে, শুধু উচ্ছেদ করলে তারা আবারও দখল করবে। তাই কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাড্ডা খাল পুনর্খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখল চক্র আবার সক্রিয় হয়ে উঠবে। এই সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় সেনাবাহিনীকে খাল উদ্ধারের কাজটি দেওয়া হয়েছে। ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এগো কঠোর হস্তে তাকে দমন করতে হবে। শুধু আইনের আওতা আইনের এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার উপরে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানীয় তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন এই খালটা খনন যখন করা হবে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। গাজায় চলমান মানবিক সংকটের জন্য দায়ী ইসরায়েল। এই কারণে দেশটির সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ লক্ষ্যে 4টি প্রস্তাবনাও দেন তিনি। গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি সভায় তিনি এই প্রস্তাবনাগুলো উত্থাপন করেন। ইসরায়েলের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা আরোপ ও নেতানিয়াহুকে সমর্থনকারী দেশগুলোর সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এগুলোর মধ্যে অন্যতম। এছাড়া গাজায় চলমান ট্র্যাজেডি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা বলেও ওআইসির সভায় জানান আরাকচি। পাশাপাশি গাজাবাসীকে রক্ষায় পদক্ষেপ গ্রহণের এখনই উপযুক্ত সময় বলেও জানান তিনি। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে সকালে ঢাকা পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখান থেকে আরেকটি ফ্লাইটে সিলেট পৌঁছে ডাচরা। 30 আগস্ট বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে নেদারল্যান্ডস। এরপর 1 ও 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের টি-20 সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট গ্যালারির মূল্য ধরা হয়েছে 2000 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড বা উত্তর পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখা যাবে 250 টাকায়। এছাড়া 150 টাকায় খেলা উপভোগ করা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড বা পশ্চিম গ্যালারি থেকে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।